আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। তো তোমরা হয়তোবা জানো যে তোমরা আজকে ভৌত আলোক বিজ্ঞানের ২য় অংশটা করতে যাচ্ছ বা এই অংশটা করতেছো। এর আগে আমি ভৌত আলোক বিজ্ঞানের ১ নাম্বার অংশটা আপলোড করেছিলাম এবং সেখানে আমি তোমার ব্যতিচার, আলোর যে ব্যতিচার হয় সেটা নিয়ে আমি কথাবার্তা বলছিলাম। এবং এই আলোর ব্যতিচারের মধ্যে আমরা দেখছিলাম যে আমার ইয়ং-এর ডাবল স্লিট এক্সপেরিমেন্ট যেটা ছিল বা ইয়ং-এর দ্বিচের যে পরীক্ষাটা ছিল সেটা নিয়ে আমরা কথাবার্তা বলছিলাম। তো আজকের ক্লাসে মূলত আমরা কথাবার্তা বলবো আলোর অপবর্তন এই টপিকটা নিয়ে, এবং আলোর আরো একটা কনসেপ্ট বাকি থাকবে আমার চ্যাপ্টারটার, যেটা হচ্ছে আলোর সমবর্তন। তবে সমবর্তনটা তোমাদের সিলেবাসের মধ্যে নাই, এই জন্য এটা এই ক্লাসের মধ্যে দেখানো হবে না। বুঝতে পারছো? এবং এখানে আরো বেশ কিছু টুকিটাকি ফর্মুলা, আমাদের কিছু ফর্মুলা জানতে হবে যেগুলো দিয়ে আমরা ম্যাথ না করলেও আমাদের এমসিকিউতে চলে আসবে। ওই সব ফর্মুলাগুলো আমরা এই ক্লাসের মধ্যে কভার করে ফেলবো। তো তোমাদের সবার জন্য শুভকামনা রইলো, তোমরা এই ক্লাসটা উপভোগ করতে পারো। আমি এই ক্লাসটা একটা খুব সুন্দর ওয়েদারের মধ্যে রেকর্ড করতেছি, বাইরে বৃষ্টি হচ্ছে আর আমি এর মাঝেই তোমাদের জন্য এই ক্লাসটা রেডি করতেছি। হোপফুলি তোমরা এনজয় করবা এবং ক্লাসটা ভালো মতোই বুঝতে পারবা। সো চলো শুরু করা যাক। দেখো আমরা পড়বো কি বলতো, আমরা পড়বো আলোর অপবর্তন। আলোর আলোর অপবর্তন অপবর্তন, ঠিক আছে? আলোর অপবর্তন হইতে পারে দুইটা ওয়েতে। আলোর অপবর্তন কিভাবে হইতে পারে বলতো? আলোর অপবর্তন হইতে পারে তোমার দুইটা ওয়েতে। একটাকে আমরা বলি তোমার একক চির অপবর্তন, একক চিরের অপবর্তন, এবং আরেকটাকে আমরা বলি তোমার গ্রেডিং পেপার অপবর্তন। ঠিক আছে, তাহলে আলোর অপবর্তন এই ঘটনাটা ঘটতে পারে তোমার দুইটা ওয়েতে। একটা তোমার একক চির অপবর্তন হইতে পারে, অথবা তোমার কি হইতে পারে বলতো, গ্রেটিং পেপার অপবর্তন হইতে পারে। ঠিক আছে, আচ্ছা এখানে কিন্তু অনেক মজার কিছু টপিকস আছে। দেখো তোমরা তোমরা যখন এই চ্যাপ্টারটা শুরু করছিলা, তোমরা যারা এখনো প্রথম ক্লাসটা দেখো নাই তাদেরকে আমি বলবো যে এই ক্লাসটা শুরু করার আগে অন্তত প্রথম ক্লাসটার ১ থেকে ২ মিনিট, মানে ২ মিনিটের মতো অংশ যাতে তোমরা দেখে আসো, তাহলে বুঝতে পারবা তোমাকে এইচএসসি তে কি কি পড়তে হবে বা তোমার কোনগুলো টপিককে ভালো ধারণা রাখতে হবে। দেখো আলোর অপবর্তন থেকে সিকিউ যে আসে না এটা আমি বলবো না, সিকিউ আসে তবে পরিমাণে খুব কম। তোমার ওই আলোর যে ব্যতিচার অংশটা আছে সেখান থেকে ম্যাক্সিমাম সিকিউ গুলো টিচাররা দেয়, অ্যান্ড ওই সিকিউ গুলো বেশি ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? তো আলোর অপবর্তন থেকে আসে না এই কথাটা আমি বলবো না, এখান থেকেও আসে তবে পরিমাণে তুলনায় অনেক কম পরিমাণে আসে। বুঝতে পারছো না? আচ্ছা, তার মানে দেখো এই টপিকটা কি তাহলে কম গুরুত্বপূর্ণ না? এটা আমরা গুরুত্ব সহকারেই পড়তেছি, তবে এটার থেকে আমাদেরকে মনে রাখতে হবে এটার থেকে ওটা বেশি গুরুত্বপূর্ণ। কথা বুঝছো? এবং দেখো এখানে তোমার একক চির অপবর্তন এবং গ্রেটিং পেপার অপবর্তন এই দুটোর মধ্যে আবার একক চির অপবর্তনটা বেশি গুরুত্বপূর্ণ। কথা বুঝতে পারতেছো তো? তো এই ব্যাপারগুলো আমাদেরকে যদি জানা থাকে তাহলে আমরা একটা চ্যাপ্টারকে কিভাবে আসলে কোন কোন টপিকগুলোকে এমফাসাইজ করা উচিত বা কোন কোন টপিকগুলোকে গুরুত্ব দেওয়া উচিত এটা আমরা আগে থেকেই বুঝতে পারবো। কথা বুঝতেছো না? আচ্ছা, খুব ভালো কথা। এখন দেখো এই একক চিরে অপবর্তন আছে না, এটাকে তোমার ফর্নহফার অপবর্তনও বলা হয়ে থাকে। এটা আরো একটা নাম আছে তোমার ফর্নহফার অপবর্তন। অপবর্তন, ঠিক আছে? ওকে, খুব ভালো কথা। তো চলো আমরা এর নেক্সট পার্টগুলো একটু দেখার চেষ্টা করি। প্রথমে আমরা কি পড়বো বলতো? আমরা প্রথমে পড়বো তোমার একক চির অপবর্তন। একক চিরে অপবর্তন। দেখো চির জিনিসটার সাথে তোমরা কিন্তু আগে থেকেই পরিচিত। চির মানে কি বলতো? চির মানে তোমার স্লিপ। দেখো আমরা যখন তোমার ব্যতিচার করছিলাম, আলোর যখন ব্যতিচার ঘটনাটা আমরা দেখছিলাম তখন দেখছিলাম সেখানে তোমার এরকম ডাবল স্লিট থাকে, অর্থাৎ দুইটা স্লিট থাকে, এবং এই দুইটা স্লিট থেকে তোমার আলো নির্গত হয়। এগুলোকে বলা হয় তোমার আলোর সোর্স বা আলোর উৎস। এখান থেকে কি হয় বলতো? আলো নির্গত হয়। তাই না? তাই না? তো একক চির অপবর্তন কি জানো? এখানে তোমার একটা চির থাকবে, তবে একটা চিরের মধ্যে অনেকগুলো তোমার আলোর উৎস থাকবে। কি বললাম বলতো? এখানে মানে একটা চির থাকবে, কিন্তু এখানে অনেকগুলো আলোর কি থাকবে বলতো? অনেকগুলো আলোর উৎস থাকবে। বুঝতে পারছো না? এখানে একটা চির হবে কিন্তু এখানে অনেকগুলো আলোর উৎস থাকবে। দেখো তোমার যখন আমরা ব্যতিচার করছিলাম তখন দেখছিলাম এখানে কেবলমাত্র দুইটা উৎস থাকতো, এবং দুইটা দুইটা উৎস থেকে তোমার তরঙ্গমুখ সৃষ্টি হইতো তোমার হাইগেনের তরঙ্গ তত্ত্ব থেকে। ওই তরঙ্গমুখগুলো পরে ওভারল্যাপ করে তোমার উজ্জ্বল ডোরা এবং তোমার অন্ধকার ডোরা তৈরি করতো, তাই না? কিন্তু এখানে আসলে ব্যাপারটা এরকম হবে না। এখানে কি হবে? এখানে তোমার চির থাকবে মূলত একটা,
মূলত তোমার চির থাকবে একটা এবং বেশ বড় আকারের একটা চির থাকবে। এই চিরের মধ্যে অনেকগুলো তোমার কি থাকবে জানো? এখানে অনেকগুলো তোমার আলোর উৎস থাকবে। এখানে অনেকগুলো আলোর উৎস থাকবে এবং এই আলোর উৎসগুলোই তোমার হচ্ছে কি তৈরি করবে বলতো? তোমার হচ্ছে তরঙ্গমুখ তৈরি করবে। বুঝতে পারছো? এই আলোক উৎসগুলোই কি করবে বলতো? তরঙ্গমুখ তৈরি করবে। কথা বুঝে গেছে না? ওকে, চলো আমরা এই জিনিসটা একটু দেখার চেষ্টা করি। ঠিক আছে? এই জিনিসটা একটু দেখার চেষ্টা করি। দেখো, একক চিরের অপবর্তনের আরেকটা নাম কি বলতো? ফর্নহফার অপবর্তন। ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা লিখে রাখো। ফর্নহফার অপবর্তন। ওকে, মনে থাকবে। আচ্ছা, খুব ভালো কথা। এখন দেখো, একটু আমরা ভালো মতো করে খেয়াল করবো, তাহলে টপিকগুলো দেখবে একেবারে তোমার ক্লিয়ার হয়ে গেছে। আর বারবার তোমাকে আসলে ভাবতে হচ্ছে না বা পড়তে হচ্ছে না। দেখো, আমি কি বললাম বলতো? এখানে তোমার একটা অনেক বড় চির থাকবে। এখানে অনেক বড় চির বা স্লিট থাকবে। ঠিক আছে? এই স্লিটের মধ্যে অনেকগুলো উৎস থাকবে। কিসের উৎস থাকবে বলতো? আলোর উৎস থাকবে। এখানে অনেকগুলো আলোর উৎস থাকবে। ঠিক আছে? এখানে অনেকগুলো কি থাকবে বলতো? আলোর উৎস থাকবে। ওকে, খুব ভালো কথা। এখন এই উৎসগুলো থেকে কি হবে বলতো? এই উৎসগুলো থেকে তোমার আলো নির্গত হতে শুরু করবে, তাই না? মনে করো এই যে এখানে এখানে প্রতিটা উৎস কি করবে? প্রতিটা উৎস তোমার তরঙ্গমুখ তৈরি করবে না? এবং প্রতিটা উৎস তোমার কি আলোর সৃষ্টি করবে, এবং এগুলো কি মানে তোমার এই প্রতিটা তরঙ্গমুখ, মানে প্রতিটা তোমার যে আছে, সোর্স আছে বা উৎস আছে, এই প্রতিটা উৎস কি করবে? তরঙ্গমুখ সৃষ্টি করবে, এবং এই তরঙ্গমুখগুলো পর্দার উপর পড়বে, তাই না? এর সামনে একটা তোমার পর্দা থাকবে। এই পর্দার উপরই তরঙ্গমুখগুলো গিয়ে পড়বে। বুঝতে পারতেছো না? তার মানে দেখো, আমি যদি এখানে একটু জিনিসটাকে দেখাই, যে এই তোমার কিছু দূরে একটা পর্দা থাকে, এই পর্দার উপরে তোমার হচ্ছে এই যে তোমার তরঙ্গমুখগুলো আছে, এগুলো ওভারল্যাপ করে করে এই পর্দার উপর এসে পড়ে। বুঝতে পারছো? তার মানে দেখো, এইটা মনে করো আমার হচ্ছে মানে এটা এই তরঙ্গটা মনে করো আমার হচ্ছে কি হলো বলতো? তরঙ্গমুখটা সৃষ্টি করে করে এই আলো থেকে, মানে এই সোর্সটা থেকে আলোগুলো তরঙ্গমুখ সৃষ্টি করে করে এই পর্দার উপর গিয়ে পড়লো। সেম ভাবে দেখো, প্রতিটার জন্য তুমি লিখতে পারবা। দেখো, প্রতিটার জন্য তোমার কিন্তু হবে এই যে দেখো, ঠিক আছে না? দেখো, প্রতিটার জন্য কিন্তু তোমার হবে, প্রতিটার জন্য কিন্তু তুমি এখানে লিখতে পারবা। দেখো, তারও একটু ওয়েট, তাই না? দেখো, আরো একটা হবে। দেখো, এখানে আমার অনেকগুলা কালার হয়ে গেছে। তার মানে দেখো এখানে যে তোমার চারটা সুসংগত উৎস দেখতেছি, এই যে একটা উৎস, এই যে আরেকটা উৎস, এই যে আরেকটা উৎস, এই যে আরেকটা উৎস। দেখো, এখানে তুমি চারটা উৎস দেখতে পারতেছো। এই চারটা উৎস থেকে তোমার কিন্তু আলো বের হবে। আলোগুলো দেখো তরঙ্গমুখ সৃষ্টি করবে, এবং সেগুলো গিয়ে একসময় কি হবে বলতো? পর্দায় উপরিপাতন হবে, এবং পর্দার মধ্যে সে আসলে গিয়ে পড়বে। তার মানে দেখো, এখানে কি হচ্ছে? এখানে তোমার উপরিপাতন হচ্ছে। এখানে কি হচ্ছে বলতো? উপরিপাতন হচ্ছে, তাই না? এখানে কি হচ্ছে? এখানে তোমার উপরিপাতন হচ্ছে। কিসের উপরিপাতন হচ্ছে বলতো? এই যে তরঙ্গমুখগুলো আছে, এদের উপরে পাতন হচ্ছে, তাই না? এবং দেখো, প্রতিটা সোর্স একে অপরকে কি করতেছে? ওভারল্যাপ করতেছে। প্রতিটা সোর্সের যে তোমার তরঙ্গমুখগুলো আছে, সেগুলো কি করতেছে? একে অপরকে ওভারল্যাপ করতেছে। এবং দেখো, একটা জটিল ধরনের একটা তোমার হচ্ছে ওভারল্যাপ এখানে দেখা যায়। আমরা দেখি যে হচ্ছে তোমার যখন ডাবল স্লিট এক্সপেরিমেন্ট দেখছিলাম, সেখানে ওভারল্যাপ হইতো, কিন্তু সেই ওভারল্যাপটা অনেক ইজি ছিল, সেই ওভারল্যাপটা বোঝা অনেক সহজ ছিল। কিন্তু এখানে যেহেতু সোর্সগুলো অনেক বেশি হয়ে থাকে, এই জন্য এখানে তোমার উপরিপাতনটা অনেক বেশি আকারে হয়ে থাকে, এবং উপরিপাতনটা অনেক বেশি আকারে হয়ে থাকার কারণে ব্যাপারটা দেখতে অনেক বেশি কমপ্লেক্স লাগে। কি লাগে বলতো? অনেক বেশি কমপ্লেক্স লাগে। কথা বুঝতে পারছো? এটা কিন্তু তোমার একটা পর্দা। ঠিক আছে? আচ্ছা, দেখো, এই ব্যাপারটা কতটা কমপ্লেক্স এটা একটু বোঝার চেষ্টা করি। দেখো, এটা হচ্ছে আমার মনে করো একটা উৎস। ঠিক আছে? উৎসের মধ্যে আমার মনে করো তোমার হচ্ছে কি আছে বলতো? সরি, এটা হচ্ছে আমার একটা একক চির। ঠিক আছে? এটা হচ্ছে আমার একটা একক চির। এই একক চিরের মধ্যে কি আছে বলতো? তোমার মনে করো আলোর উৎস আছে। এখানে কি আছে বলতো? আলোর উৎস আছে। আর এখানে মনে করো একটা পর্দা আছে। ঠিক আছে? এখানে মনে করো একটা পর্দা আছে। ঠিক আছে? আচ্ছা, খুব ভালো কথা। একটু ভালো মতো করে খেয়াল করো, তাহলে আর অসুবিধা হওয়ার কথা না। এখানে তোমার কি আছে বলতো? একটা পর্দা আছে। ঠিক আছে? এখানে একটা তোমার কি আছে বলতো? পর্দা আছে। ওকে, খুব ভালো কথা। এখন একটু ভালো মতো করে কেয়ারফুলি লক্ষ্য করো। মনে করো এই পর্দার এটা হচ্ছে তোমার একটা পি বিন্দু। ঠিক আছে? এটা হচ্ছে তোমার একটা পি বিন্দু। এই পি বিন্দুটার সৃষ্টি হবে কিভাবে বলতো? তোমার এই দেখো, প্রতিটা সোর্স থেকে আলো এখানে গিয়ে পড়বে। প্রতিটা সোর্স থেকে আলো গিয়ে ওই পি বিন্দুতে পড়বে বলেই তো তোমার পি বিন্দুটা সৃষ্টি হবে, তাই না? আমরা তো এইটাই দেখছিলাম, যে দেখো এখান থেকে কি হবে বলতো? প্রতিটা সোর্স থেকে তোমার আলোর কিছু একটা অংশ এই পি বিন্দুতে গিয়ে ঠেকবে। দেখো, দেখো, প্রতিটা সোর্স থেকে কি হবে বলতো? কিছু পরিমাণ আলো গিয়ে তোমার এই পিবিন্দুতে, তোমার হচ্ছে পিবিন্দুটার মধ্যে পড়বে, এবং তারপরে তোমার পিবিন্দুটা সৃষ্টি হবে। আবার মনে করো যে ওখানেই হইতে হবে এমন কোনো কথা নেই। পর্দার এখানেও একটা বিন্দু সৃষ্টি হইতে পারে। এখানেও তোমার কি হবে বলতো? প্রতিটা উৎস থেকে এখানে আলোর কিছু অংশ এসে পর্দার এই অংশটাতে পড়বে, এবং তারপরেই তোমার কি তৈরি করবে বলতো? তারপরেই তোমার হচ্ছে এই সি বিন্দুটা
তৈরি করবে, তাই না? সরি, কিউ বিন্দুটা তৈরি করবে, তাই না? আবার মনে করো তোমার যে শুধু কিউ বিন্দুটাই তৈরি হবে এমন তো কোনো কথা নেই। তোমার তোমার আরেকটা বিন্দু তৈরি হতে পারে। মনে করো তোমার এখানে আর বিন্দু, এই আর বিন্দু নাম দিলাম, এই আর বিন্দুটা তৈরি হবে। তো আর বিন্দুতে তোমার কি হবে? প্রতিটা সোর্স থেকে বা প্রতিটা উৎস থেকে তোমার আলোর একটা উপাংশ এসে কি হবে বলো তো? আলোর একটা অংশ এসে এই বিন্দুটা তৈরি করবে, এই বিন্দুটা তৈরি করবে। তার মানে দেখো ব্যাপারটা দেখতে লাগবে তোমার কাছে এরকম, ব্যাপারটা দেখতে লাগবে তোমার এরকম। দেখো পর্দায় যে কোনো বিন্দু তৈরি করতেছে কারা? এই সুসংগত যে উৎসগুলো আছে, এই যে উৎসগুলো আছে, এই উৎসগুলো থেকে প্রতিটা উৎস থেকে তোমার কিছু পরিমাণ আলো ওই পয়েন্টগুলোতে গিয়ে পড়তেছে এবং তারপরে ওই পয়েন্টটা দেখা যাচ্ছে। যদি এই পয়েন্টে গিয়ে পড়ে এবং যদি এখানে যদি তোমার গঠনগত ব্যতিচার হয় তাহলে দেখা যাবে যে এই যে পি অংশটা তোমার অনেক বেশি উজ্জ্বল হবে, পি অংশটা অনেক বেশি উজ্জ্বল হবে। আমি তোমাকে গঠনগত ব্যতিচার পড়াইছি না? দেখো তোমরা যদি হাইগেনের তরঙ্গ তত্ত্বটা পড়ে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে যে আসলে কিভাবে গঠনগত ব্যতিচার হয়ে থাকে এবং কিভাবে তোমার হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার হয়ে থাকে। গঠনগত ব্যতিচার মানে কি বলতো? তোমার হচ্ছে লব্ধি তরঙ্গ, মানে তোমার তরঙ্গটা হবে লব্ধি তরঙ্গ। মানে আমি তোমাকে যখন তোমার ওই হাইগেনের তরঙ্গ তত্ত্বটা এর আগের ক্লাসে বুঝাইছি তখন ওই অংশটুকু যদি তুমি একটু দেখে থাকো তাহলে আই গেস তোমার এই ব্যাপারটা বুঝতে অসুবিধা হওয়ার কথা না। দেখো যদি তুমি দেখো পি বিন্দুতে তোমার পি শুধুমাত্র পি বিন্দু না, এখানে পি কিউ আর যে তিনটা বিন্দু আছে এই তিনটা বিন্দুর মধ্যে পি কিউ আর এই তিনটা বিন্দুর মধ্যে যে কোনো বিন্দুটাই তোমার হচ্ছে অন্ধকার বিন্দু হইতে পারে, অথবা যে কোনো বিন্দুটাই তোমার হচ্ছে কি হইতে পারে বলতো? যে কোনো বিন্দুটাই তোমার হচ্ছে উজ্জ্বল বিন্দু হইতে পারে। ঠিক আছে, যে কোনো বিন্দুটাই তোমার অন্ধকার হইতে পারে অথবা যে কোনো বিন্দুটাই তোমার কি হইতে পারে বলতো? উজ্জ্বল হইতে পারে। এটা ডিপেন্ড করতেছে কার উপর? ব্যতিচারের উপর। এটা কার উপর ডিপেন্ড করতেছে বলতো? ব্যতিচারের উপর। মানে এই যে উপরিপাতনটা হচ্ছে না, এই উপরিপাতনটার উপরে অনেকাংশে নির্ভরশীল। তোমরা যদি হাইগেনের তরঙ্গ তত্ত্বটা দেখে আসো তাহলেই তোমাদের এই জিনিসটাতে সমস্যা হওয়ার কথা না। দেখো যদি তুমি দেখো যে গঠনগত গঠনগত ব্যতিচার হইছে, যখন তুমি দেখবা যে গঠনগত ব্যতিচার হইছে তখন তুমি দেখবা যে অংশে তোমার গঠনগত ব্যতিচার হবে ওই অংশটা তোমার উজ্জ্বল হবে, ওই অংশটা তোমার কি হবে বলতো? উজ্জ্বল হবে। আর যেখানে তুমি দেখবা আর আর তুমি যেখানে দেখবা তোমার হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার হইছে, তো যেখানে তুমি দেখবা ধ্বংসাত্মক ব্যতিচার হইছে ওখানে তুমি পাবা অন্ধকার অঞ্চল বা অন্ধকার বিন্দু। বুঝতে পারছো? সেখানে তুমি কি পাবা বলতো? অন্ধকার পাবা। সেখানে তুমি কি পাবা বলতো? অন্ধকার পাবা। তার মানে দেখো তোমার যদি গঠনগত ব্যতিচার হয় তাহলে তুমি বিন্দুটা পাবো উজ্জ্বল, আর তোমার যদি সেখানে মানে তোমার ধ্বংসাত্মক ব্যতিচার হয় তাহলে সেখানে তুমি পাবা অন্ধকার বিন্দু। বুঝতে পারছো? তার মানে দেখো পি বিন্দুতে যদি তোমার এই আলোটি সুসংগত তোমার যে কণাগুলো আছে এই কণাগুলো থেকে যে তোমার তরঙ্গগুলো ওভারল্যাপ করে পি বিন্দুতে পতিত হইছে, ওই পি বিন্দুতে যদি তোমার গঠনগত ব্যতিচারটা সংঘটিত হয় তাহলে তুমি বলতে পারবে ওই পি বিন্দুটা হবে উজ্জ্বল। কি হবে বলতো? উজ্জ্বল হবে। আবার যদি দেখো যে না সেখানে ধ্বংসাত্মক ব্যতিচার হচ্ছে তাহলে বিন্দুটা কি হবে বলতো? বিন্দুটা তাহলে হবে তোমার হচ্ছে অন্ধকার। কথা বুঝতে পারতেছো? আচ্ছা একটু ভালো মতো করে খেয়াল করবা, অন্ধকারকে তোমার বলা হয় অবম। অন্ধকার বিন্দুগুলোকে কি বলা হয় বলতো? অবম বলা হয়। কি বলা হয় বলতো? অবম বলা হয়। আর উজ্জ্বল বিন্দুগুলোকে বলা হয় তোমার চরম। আর অন্ধকার বিন্দুগুলোকে বলা হয় তোমার কি বলতো? অবম। কথা বুঝতে পারতেছো? আচ্ছা তার মানে একটু ভালো মতো করে দেখো, এই অন্ধকার বিন্দুগুলোকে কি বলা হয় বলতো? অন্ধকার বিন্দুগুলোকে বলা হয় অবম এবং উজ্জ্বল বিন্দুগুলোকে বলা হয় তোমার হচ্ছে চরম। তার মানে দেখো তার মানে দেখো কখন কখন তোমার চরম বিন্দু পাবা? যখন তোমার গঠনগত ব্যতিচার হবে, তাই না? যখন তোমার গঠনগত ব্যতিচার হবে তখন তুমি চরম বিন্দু পাবা। আর অন্ধকার বিন্দু কখন পাবা? যখন তোমার ধ্বংসাত্মক ব্যতিচার হবে তখন তুমি কি পাবা বলতো? তখন তুমি হচ্ছে মানে অন্ধকার বা হচ্ছে অবম বিন্দু পাবা। কথা বুঝতে পারছো? এই পিটা তোমার হইতে পারে উজ্জ্বল বিন্দু, হইতে পারে তোমার অন্ধকার বিন্দু। ডিপেন্ড করতেছে এখানে কোন ধরনের ব্যতিচার হয়েছে। যদি গঠনগত ব্যতিচার হয় তাহলে পি বিন্দুটা হবে তোমার উজ্জ্বল বিন্দু। যদি তোমার এখানে ধ্বংসাত্মক ব্যতিচার হয় তাহলে পি বিন্দুটা হবে তোমার অন্ধকার বিন্দু বা অবম। কথা বুঝে গেছে না? ওকে, খুব ভালো কথা। এবং দেখো এই যে তোমার এখানে যে একক চিত্রটা আছে, এই যে তোমার চিত্রটা আছে না, এই চিত্রের একটা প্রস্থ আছে। কি আছে বলতো? এই চিত্রের একটা প্রস্থ আছে। এই প্রস্থটাকে আমরা এ দিয়ে প্রকাশ করি। কি দিয়ে প্রকাশ করি বলতো? এ দিয়ে প্রকাশ করি। এ মানে কি বলতো? এ মানে হচ্ছে তোমার এই চিরের প্রস্থ। এ মানে কি বলতো? এ মানে হচ্ছে তোমার চিরের প্রস্থ। এবং একটু ভালো করে লক্ষ্য করবা, এই যে তোমার এখানে ব্যতিচারগুলো হচ্ছে বা এই যে তোমার আলোর উৎসগুলো থেকে যে আলোর কোনো একটা অংশ বা আলোর কোনো একটা প্রতিনিধি গিয়ে যে তোমার পি বিন্দু, কিউ বিন্দু এবং আর বিন্দুতে পড়তেছে, এইটা দেখো তো একটা কোণ করে পড়তেছে না? এটা একটা কোণ করে পড়তেছে না? ওই কোণটাকে বলা হয় তোমার ব্যতিচার কোণ। ওটাকে কি বলে বলো তো? ওটাকে তোমার বলা হয় ব্যতিচার কোণ। দাঁড়াও আমি এখানে একটু দেখাই। দেখো এটা হচ্ছে আমার সুসংগত উৎস,
ঠিক আছে, এটা হচ্ছে আমার সুসংগত উৎস। আর সামনে আমার কি আছে বলতো, পর্দা আছে। ঠিক আছে, সামনে আমার কি আছে বলতো, পর্দা আছে। এই পর্দার মধ্যে মনে করো পি একটা বিন্দু, পি কি বলতো, পি একটা বিন্দু। এই পি বিন্দুতে আলোর যে উৎসগুলো আছে, এই উৎসগুলো থেকে তোমার কি যাবে, আলো যাবে না। এই উৎসগুলো থেকে, তো এই উৎসগুলো থেকে আলো গিয়ে কোথায় পড়বে বলতো, এই পি বিন্দুতে পড়বে। ঠিক আছে, এখন যদি এই পি বিন্দুতে পড়ে, এই পি বিন্দুতে যদি আলোগুলো গিয়ে পড়ে এবং যদি সেখানে গঠনগত ব্যতিচার হয়, তাহলে বলবো যে পি বিন্দুটা হচ্ছে কি বলতো, আমার চরম বিন্দু। পি বিন্দুটা কি বলতো, আমার চরম বিন্দু। আর যদি দেখি যে সব আলোগুলো গিয়ে পি বিন্দুতে পড়ছে কিন্তু তোমার গঠনগত না হয়ে ধ্বংসাত্মক ব্যতিচার হয়েছে, তখন তো আমি বলবো যে আসলে পি বিন্দুটা তোমার চরম বিন্দু না, পি বিন্দুটা হবে কি বলতো, পি বিন্দুটা তখন হবে আমার অবম বিন্দু। কি হবে বলতো, অবম বিন্দু হবে। কথা বুঝে গেছে না? আচ্ছা, এখন দেখো তো একটু ভালো মতো করে কেয়ারফুলি লক্ষ্য করো যে এই যে তুমি যদি একটু দেখো, এটা তো আমার হচ্ছে তোমার মিডিল বরাবর বা একদম তোমার এর যে মধ্য বরাবর অংশটা, তাই না? এটা হচ্ছে এর মধ্য বরাবর যে অংশটা সেটা। ঠিক আছে, এটা হচ্ছে এর মধ্য বরাবর অংশটা। দেখো এর সাথে তুমি একটা কোণ করে, এর সাথে একটা তোমার কোণ করে তোমার কিন্তু এই ধ্বংস মানে এই তোমার হচ্ছে ইয়াটা হচ্ছে, মানে একটা তোমার নির্দিষ্ট কোণ করে, একটা তোমার নির্দিষ্ট কোণ করেই কিন্তু তোমার হচ্ছে এই আলো আলো উৎসগুলো থেকে আলো গিয়ে পি বিন্দুতে পৌঁছাচ্ছে, তাই না? একটা নির্দিষ্ট কোণ করে, একটা নির্দিষ্ট কোণ করে। এই যে কোণটা দেখতে পারতেছো না, এই কোণটাকে তোমার বলা হয় কি বলতো, এটাকে তোমার বলা হয় অপবর্তন কোণ। এটাই কি বলা হয় বলতো, অপবর্তন কোণ বলা হয়। এটাই কি বলা হয় বলতো, অপবর্তন কোণ বলা হয়। সরি, এটাকে কি বলা হয় বলতো, এটাকে বলা হয় তোমার অপবর্তন কোণ। মনে থাকবে না? এটাকে বলা হবে তোমার অপবর্তন কোণ। ওকে, খুব ভালো কথা। এখন দেখো একটু ভালো মতো করে খেয়াল রাখবা, একটু ভালো মতো করে খেয়াল রাখবে, একটু ভালো মতো করে খেয়াল রাখবা। দেখো এই পি গুলো কি, এই পি গুলো, এই পি বিন্দু, এই বিন্দুটাকে আসলে তুমি ব্যান্ডও বলতে পারবা। কি বলতে পারবা বলতো, ব্যান্ডও বলতে পারবা। ব্যান্ড মানে কি, পট্টি। দেখো গত ক্লাসের মধ্যে আলোচনা করছি, ব্যান্ড মানে কি বলতো, ব্যান্ড মানে হচ্ছে তোমার পট্টি। ঠিক আছে, মানে তোমার এখানে একটা পট্টি উৎপন্ন হবে বা একটা বিন্দু উৎপন্ন হবে, বা তুমি বলতে পারো এখানে তোমার একটা অঞ্চল পাবা, যে অঞ্চলটাকে আমি নাম দিচ্ছি পি কিউ আর। দেখো এর আগের পেজে আমি পি কিউ আর দিয়ে প্রকাশ করছি। এগুলোকে তুমি বিন্দু হিসেবে চিন্তা করতে পারো, অথবা তুমি চাইলে ব্যান্ড হিসেবেও চিন্তা করতে পারো, এটা তোমার উপর ডিপেন্ড করতেছে, অসুবিধা নাই। আচ্ছা, এখান থেকে তুমি কি বলতে পারবা বলতো, এই যে তোমার চিত্রটা আছে, চিত্রার কি আছে, একটা নির্দিষ্ট প্রস্থ আছে, তাই না? এই চিত্রার কি আছে, চিত্রার একটা তোমার নির্দিষ্ট প্রস্থ আছে। ঠিক আছে, এখান থেকে আমরা দুটো ফর্মুলা পাবো, দুটো ফর্মুলা পাবো। ফর্মুলাগুলো দেখতে কিরকম জানো? ফর্মুলাগুলো দেখতে হচ্ছে এরকম। দেখো ফর্মুলাগুলো লিখে রাখো। ফর্মুলাগুলো হচ্ছে এ সাইন থিটা, এ সাইন থিটা, থিটা মানে কি বলতো, অপবর্তন কোণ। এ সাইন থিটা সমান সমান হচ্ছে তোমার এন পাই। এ সাইন থিটা সমান সমান হচ্ছে তোমার এন পাই। এই ফর্মুলাটা কখন ইউজ করতে পারবা, যখন তোমার অবম হবে, যখন তোমার কি হবে বলতো, যখন তোমার অবম হবে, অর্থাৎ যখন তোমার ধ্বংসাত্মক ব্যতিচার হবে, তখন তুমি এই ফর্মুলাটা ইউজ করতে পারবা। আর যখন তোমার কি হবে বলতো, এ সাইন থিটা ইকুয়ালস টু, তুমি আরেকটা ফর্মুলা লেখো, এ সাইন থিটা ইকুয়ালস টু তুমি লেখো 2n+1 λ/2। এই ফর্মুলাটা কখন ইউজ করতে পারবা, যখন তোমার চরম বিন্দু তুমি যখন পাবা, অর্থাৎ যখন তোমার গঠনগত ব্যতিচার হবে, তখন তুমি চরম বিন্দু পাবা, তখন তুমি এই ফর্মুলাটা ইউজ করতে পারবা। তার মানে দেখো কোন ফর্মুলাটা দিয়ে কোন ম্যাথটা করবা, যখন তুমি অবম বিন্দু পাবা বা অন্ধকার বিন্দু পাবা, তখন তুমি উপরের ফর্মুলাটা ইউজ করবা। আর যখন তুমি চরম বিন্দু পাবা, তখন তুমি নিচের ফর্মুলাটা ইউজ করবা। এই এন কি, এন হচ্ছে তোমার ক্রম। এন কি বলতো, এন হচ্ছে তোমার ক্রম, অর্থাৎ কত ক্রমের বিন্দু তুমি পাচ্ছ। মানে দেখো আমার এখানে দেখো তো, এটা কি, এটা তোমার পি কিউ আর ছিল না, আরটা মনে করো একদম মিডিল বরাবর যে বিন্দুটা, সেটা মানে কেন্দ্র। আর এটা হচ্ছে তোমার প্রথম বিন্দু, তার মানে এটাকে আমি বলবো প্রথম ক্রম। এটাকে আমি কি বলবো বলতো, প্রথম ক্রম। বুঝতে পারছো? কোশ্চেনে বলে দেওয়া থাকবে যে প্রথম ক্রম, দ্বিতীয় ক্রম। তো ওই ক্রমগুলো বলতে আসলে তোমার এন এর মানটাই বুঝাবে। ক্রমগুলো বলতে কি বুঝাবে বলতো, এন এর মানটাই বুঝাবে। কথা বুঝছো? আর ল্যামডা কি বলতো, ল্যামডা কি বলো। এখানে যে তুমি ল্যামডা গুলো দেখতেছো, এই যে এই ফর্মুলার মধ্যে যে ল্যামডা গুলো দেখতেছো, এই ল্যামডা গুলো কি, ল্যামডা গুলো হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা কি বলতো, ল্যামডা হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, ল্যামডা কি, ল্যামডা হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্য। এ কি, এ হচ্ছে তোমার চিরের প্রস্থ। আর থিটা কি, থিটা হচ্ছে তোমার অপবর্তন কোণ। হোপফুলি তুমি বুঝতে পারছো। তার মানে তোমাকে কিন্তু এই দুটো ফর্মুলা মাস্ট বি মনে রাখতে হবে, এই দুটো ফর্মুলা মাস্ট বি মনে রাখতে হবে ম্যাথ করার জন্য। অপবর্তন, একক চিরে অপবর্তন থেকে যদি কোনো ম্যাথ আসে, তাহলে এটাই আসবে। অপবর্তনের মানে অপবর্তন থেকে যদি কোনো ম্যাথ আসে, অপবর্তনের একক চিরে অপবর্তন বা ফ্রনহফার অপবর্তন, তাহলে তোমাকে এইভাবে ম্যাথগুলো করতে হবে, এইভাবে ম্যাথগুলো করতে হবে। ঠিক আছে, বুঝতে পারতেছো? বুঝতে পারতেছো? দেখো এই জিনিসগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই জিনিসগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং দেখবা এটা তোমার পুরোটাই উল্টা। কার উল্টা জানো? তুমি যে ইয়ং, মানে তুমি যে হচ্ছে ইয়ং এর ডাবল স্লিট এক্সপেরিমেন্ট করছো বা হচ্ছে তোমার দীক্ষি পরীক্ষাটা করছো, দেখো ফর্মুলাগুলো তার একদমই উল্টা। ঠিক আছে, সেখানে দেখছিলাম যে হচ্ছে তোমার এন এন ল্যামডা সমান সমান দেখছিলাম আমরা সেখানে উজ্জ্বল, এখানে দেখো এটা হচ্ছে তোমার অবম হয়ে গেছে। এটা কি হয়ে গেছে বলতো, অবম হয়ে গেছে। এটাকে আবার ইংলিশে বলে ডার্ক। এটাকে ইংলিশে কি বলে, ডার্ক। আর চরমকে ইংলিশে বলে ব্রাইট।
ঠিক আছে, ব্রাইট বা উজ্জ্বল, ঠিক আছে, একই জিনিস। তার মানে দেখো এই ফর্মুলাগুলো হোপফুলি তোমার মনে থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার অপবর্তনের যে ফর্মুলাগুলো সেগুলো, ঠিক আছে। এটা কোন ধরনের অপবর্তন বললাম বলো তো? এটা হচ্ছে আমার একক চিরের অপবর্তন। তার মানে দেখো একক চিরের অপবর্তনটা আমাদের শেষ। এটাকে আমরা কি বলি? ফ্রনহোফার অপবর্তনও বলি বা একক চিরের অপবর্তনও বলি। এরপরে দেখো আমাদের আরো একটা অপবর্তন সম্পর্কে পড়তে হবে বা আরো একটা ওয়েতে অপবর্তন করা সম্ভব আলোর, সেটাকে আমরা বলি গ্রেটিং পেপার অপবর্তন। সেটাকে আমরা কি বলি বলতো? গ্রেটিং পেপার অপবর্তন। দেখো, গ্রেটিং গ্রেটিং পেপার অপবর্তন, গ্রেটিং পেপার অপবর্তন, ঠিক আছে। এটা হচ্ছে আরেক ধরনের পদ্ধতি যেটা দিয়ে তুমি অপবর্তন করতে পারবা, ঠিক আছে। এটা হচ্ছে আরেক ধরনের পদ্ধতি যেটা দিয়ে তুমি কি করতে পারবা বলতো? আলোর অপবর্তন করতে পারবা। এটাকে বলা হয় তোমার গ্রেটিং পেপার অপবর্তন, ঠিক আছে। গ্রেটিং পেপার কি? মানে গ্রেটিং পেপার হচ্ছে এক ধরনের কাগজ, যে কাগজটার মধ্যে তোমার আলোর অপবর্তনটা খুব সহজে দেখানো যায়। এখন দেখো এই কাগজটার মধ্যে তোমার একটা বিশেষত্ব আছে। এই কাগজটার মধ্যে দুইটা অংশ থাকে, একটা স্বচ্ছ অংশ, একটা অস্বচ্ছ অংশ। দেখো, কাগজটা দেখতে হবে এরকম কিছুটা, এটা মনে করো একটা কাগজ। এই কাগজের মধ্যে কিছু অংশ পাবা স্বচ্ছ, কিছু অংশ পাবা হচ্ছে তোমার অস্বচ্ছ, কিছু অংশ পাবা অস্বচ্ছ, এবং যে অংশটা দিয়ে তোমার কোনো আলো আসতে পারবে না। আবার একটা অংশ পাবা স্বচ্ছ এবং আরেকটা অংশ পাবা কি বলতো? অস্বচ্ছ। অস্বচ্ছ অংশটা দিয়ে তোমার আলো আসতে পারবে না, এবং তবে স্বচ্ছ অংশটা দিয়ে কিন্তু তোমার আলো আসতে পারবে, ঠিক আছে। স্বচ্ছ অংশটা দিয়ে তোমার কি পারবে বলতো? আলো আসতে পারবে। দেখো, স্বচ্ছ অংশগুলো দিয়ে আলো আসতে পারবে, কিন্তু অস্বচ্ছ যে অংশগুলো পাবা সেগুলো দিয়ে তোমার কখনোই কি আসতে পারবে না? আলো আসতে পারবে না, ঠিক আছে। ঠিক আছে, বুঝতে পারছো? তার মানে দেখো, একটু ভালো মতো করে খেয়াল করবা। তো দেখো, তোমার সোর্স থেকে যখন আলো আসবে তখন আলোটা কোনগুলো দিয়ে বের হবে বলতো? তোমার এই স্বচ্ছ অংশগুলো দিয়ে আলোগুলো পাস হতে পারবে। এই স্বচ্ছ অংশগুলো দিয়ে কি হতে পারবে বলতো? আলোগুলো পাস হতে পারবে। কিন্তু এই অস্বচ্ছ অংশগুলো দিয়ে আলোগুলো কিন্তু পাস হতে পারবে না। এই অস্বচ্ছ অংশগুলো দিয়ে কিন্তু আলোগুলো কি হতে পারবে না বলতো? পাস হতে পারবে না, ঠিক আছে, পাস হতে পারবে না। আচ্ছা, খুব ভালো কথা। এখন দেখো, এই স্বচ্ছ অংশ আছে না, এই যে স্বচ্ছ অংশটা আছে না, দাঁড়াও এগুলো একটু মুছে দিই। এই স্বচ্ছ অংশগুলো এবং অস্বচ্ছ অংশগুলো তোমার একটা প্রস্থ আছে, ঠিক আছে। কি আছে বলতো? একটা প্রস্থ আছে। দেখো, একটু ভালো মতো করে খেয়াল করো। দেখো, এই স্বচ্ছ অংশটুকুর একটা প্রস্থ আছে এবং এই অস্বচ্ছ অংশটুকুর একটা প্রস্থ আছে। এই স্বচ্ছ অংশের প্রস্থটাকে আমরা বলি এ, এবং অস্বচ্ছ যে অংশটা আছে এটার প্রস্থকে আমরা বলি বি। তার মানে দেখো, স্বচ্ছ একটা অংশ থাকে, এই স্বচ্ছ অংশের প্রস্থ হচ্ছে আমার এ, আর যে অস্বচ্ছ আমার অংশটা থাকে, এর প্রস্থ হচ্ছে তোমার কি বলতো? বি। এর প্রস্থ কি বলতো? এর প্রস্থ হচ্ছে তোমার বি, ঠিক আছে। এর প্রস্থ কি? এর প্রস্থ হচ্ছে তোমার বি। আচ্ছা, একটু ভালো মতো করে খেয়াল করবা। এটাকে বলা হয় তোমার স্বচ্ছ অংশ যেখান দিয়ে আলো পাস হইতে পারে। আরেকটা অংশ আছে আমার কি বলতো? অস্বচ্ছ অংশ, যেটা দিয়ে আমার আলো পাস হতে পারে না। এই পেপারটা এরকমই দেখতে, বুঝতে পারছো? এই পেপারটা এরকমই দেখতে। আচ্ছা, তার মানে দেখো, এই এবি হচ্ছে তোমার প্রস্থ, এবি হচ্ছে তোমার কি বলতো? প্রস্থ। এবং দেখো, তোমার মনে করো এখানে দেখো তো, এখানে কয়টা স্বচ্ছ অংশ আছে? তিনটা। তার মানে দেখো, তিন ধরনের সোর্স থেকে তিন ধরনের আলো তোমার এই তিনটা পথ দিয়ে বের হয়ে আসবে। কি হবে বলতো? তিনটা সোর্স থেকে, এটা মনে করো S1 সোর্স, এটা মনে করো S2 সোর্স, এটা মনে করো S3 সোর্স। তার মানে দেখো, S1 S2 S3 এই তিনটা সোর্স থেকে তোমার আলো কি করবে বলতো? মানে তোমার সোর্স হবে একটা, মানে দাঁড়াও, এইভাবে একটু দেখার চেষ্টা করো। সোর্স একটা হবে, এই সোর্স থেকে তোমার আলোগুলো আসলে তোমার তিনটা যে অংশ আছে, তিনটা অংশ দিয়ে তোমার বের হয়ে আসবে। কথা বুঝতে পারছো? মানে তোমার এখানে একটা আলোর সোর্স থাকবে, এখানে কি থাকবে বলতো? এখানে তোমার একটা আলোর সোর্স থাকবে, যেখান থেকে তোমার আলোগুলো নির্গত হবে, বুঝতে পারছো? এটা হচ্ছে তোমার একটা আলোর সোর্স। এই আলোর সোর্স গুলো থেকে মনে করো এইখানে তোমার কিছু অংশ আসবে আলোর, এইখানে তোমার কিছু অংশ আসবে, এবং এইখানে তোমার কিছু অংশ আসবে। কথা বুঝতে পারতেছো? তার মানে দেখো, তোমার কি হবে বলতো? তোমার কি হবে? তোমার হচ্ছে তোমার হচ্ছে একটা আলোর উৎস থেকে আলোগুলো তোমার এই যে স্বচ্ছ অংশগুলো আছে সেই স্বচ্ছ অংশগুলো দিয়ে পাস হইতে পারবে। কি হইতে পারবে বলতো? পাস হইতে পারবে। কথা বুঝতে পারতেছো? এবং এরা কিন্তু দেখো একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে পাস হচ্ছে। কি হচ্ছে বলতো? এরা কিন্তু একটা তোমার নির্দিষ্ট অ্যাঙ্গেলে পাস হচ্ছে। কি হচ্ছে? একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে পাস হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, একটু ভালো মতো করে খেয়াল করবা। এই যে তোমার স্বচ্ছ অংশের যে প্রস্থ এবং অস্বচ্ছ অংশের যে প্রস্থ, এই দুটোকে যোগ করলে তুমি কি পাবা জানো? তুমি পাবো হচ্ছে ডি। এই ডিটা কি ভাইয়া? এই ডিটা হচ্ছে তোমার গ্রেটিং ধ্রুবক। এটাকে কি বলা হয় বলতো? এটাকে বলা হয় তোমার গ্রেটিং ধ্রুবক, ঠিক আছে। এটাকে কি বলে বলতো? গ্রেটিং ধ্রুবক। এ হচ্ছে আমার স্বচ্ছ অংশের প্রস্থ, বি হচ্ছে আমার অস্বচ্ছ অংশের প্রস্থ, বুঝতে পারছো? এ হচ্ছে আমার স্বচ্ছ অংশের প্রস্থ, আর বি হচ্ছে আমার অস্বচ্ছ অংশের প্রস্থ, ঠিক আছে, বুঝতে পারছো? এই কথাগুলো একটু ভালো মতো করে খেয়াল রাখবা। আর ডি হচ্ছে আমার গ্রেটিং পেপার ধ্রুবক, ঠিক আছে। ডি হচ্ছে কি বলতো? ডি হচ্ছে আমার একটা গ্রেটিং পেপার ধ্রুবক, ঠিক আছে। আচ্ছা, তার মানে দেখো, এই ফর্মুলাটা কিন্তু মনে রাখতে হবে। কোন ফর্মুলাটা বলতো? ডি ইকুয়ালস টু
ডি ইকুয়ালস টু এ প্লাস বি। এই ফর্মুলাটা তোমার মনে রাখতে হবে এবং সাথে সাথে এখানে তুমি আরো দুইটা ফর্মুলা পাবা, সেই ফর্মুলা দুটো একটু লিখে রাখো। একটা ফর্মুলা হচ্ছে ডি সাইন থিটা, ইকুয়ালস টু হচ্ছে তোমার এন ল্যামডা, এবং আরেকটা ফর্মুলা হচ্ছে তোমার কি বলতো, ডি সাইন থিটা ইকুয়ালস টু হচ্ছে তোমার 2n প্লাস 1 ল্যামডা বাই 2। ঠিক আছে, একটু ভালো মতো করে খেয়াল রাখবে। এই ফর্মুলাগুলো আবার দেখতে তোমার ইয়ার মতো, তোমরা যে একক চির মানে তোমার দ্বিচির করছো না, ইয়ং এর দ্বিচির পরীক্ষা, সেই ফর্মুলাগুলোর সাথে তুমি রিলেট করে ফেলতে পারবে। দেখো এটা হবে তোমার কিসের জন্য, এটা হবে তোমার চরমের জন্য। চরম মানে কি বলতো, উজ্জ্বল। আর এটা কি হবে বলতো, এটা হবে তোমার অবমের জন্য। দেখো এটা তোমার হচ্ছে, এটা দেখো এই ফর্মুলাগুলো তোমার হচ্ছে ইয়ং এর ডাবল স্লিট এক্সপেরিমেন্টের ফর্মুলাগুলোর সাথে ম্যাচ করে পড়ে ফেলতে পারবা। জাস্ট ইয়ং এর ডাবল স্লিট এক্সপেরিমেন্টের মধ্যে একটা পার্থক্য ছিল। কোথায় পার্থক্যটা, এই যে এখানে শুধু একটা মাইনাস ছিল, এখানে কিন্তু কোনো মাইনাস নাই, এখানে কিন্তু প্লাস। এখানে কিন্তু তোমার মাইনাস নেই, এখানে কি বলতো, এখানে তোমার প্লাস। তার মানে দেখো এই দুটো ফর্মুলা আমাদেরকে মাস্ট বি মনে রাখতে হবে এবং সাথে সাথে উপরের ফর্মুলাটা মনে রাখতে হবে। তার মানে আমাদেরকে মোদ্দা কথায় তিনটা ফর্মুলা মনে রাখতে হবে। ও এখানে আরো একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা দেখো। এই ডি এর মানটা সামটাইমস তোমার হচ্ছে কোশ্চেনে স্বচ্ছ অংশের প্রস্থ এবং অস্বচ্ছ অংশের প্রস্থ দেওয়া থাকবে না, তোমাকে সামটাইমস মিটারে দাগ সংখ্যা দেওয়া থাকবে। কি থাকবে বলতো, তোমাকে প্রতি মিটারে দাগ সংখ্যা দেওয়া থাকবে। তখন তুমি কি করবা, তোমাকে বলবে যে 5 মিটারে দাগ সংখ্যা হচ্ছে এতগুলা, তাহলে তোমাকে ডি এর মানটাকে বের করতে হবে, না হলে তো তুমি এই ফর্মুলাগুলো ইউজ করতে পারবে না। তো সেই জন্য তোমার ডি এর মান বের করার আরেকটা ফর্মুলা হচ্ছে ডি ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই এন। এর মানে কি জানো, এন মানে হচ্ছে তোমার প্রতি মিটারে দাগ সংখ্যা। প্রতি মিটারে কি বলতো, প্রতি মিটারের দাগ সংখ্যা তোমার কোশ্চেনে বলে দেয়া থাকবে। কিরকম কোশ্চেন হবে আমি বলে দিই। তোমাকে বলে দেয়া থাকবে 5 মিটারে 1500টা দাগ আছে। দাগ থাকলে গ্রেটিং ধ্রুবক কত, দেখো তো এটা কি বলছে, প্রতি মিটার। এককটা অবশ্যই মাথায় রাখতে হবে, এটা প্রতি মিটার। দেখো তোমার এখানে প্রশ্নের মধ্যে এওটা কি মিটার, তাহলে আমার এখানে কোনো অসুবিধা নাই, তুমি লিখতে পারবা গ্রেটিং পেপার ধ্রুবক ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই এন। এখানে এন এর ভ্যালু কতগুলো আছে বলো তো, প্রতি মিটারে দাগ সংখ্যা বলছে না, তার মানে দেখো তোমার এখানে 5 মিটারে দাগ আছে কতগুলো, 5 মিটারে দাগ আছে তোমার 1500টা। অর্থাৎ 1 মিটারে কতগুলো দাগ থাকবে বলো তো, 1 মিটারে কতগুলো দাগ থাকবে তোমার 1500 ডিভাইডেড বাই হচ্ছে 5, 1500 ডিভাইডেড বাই হচ্ছে তোমার 5, তাহলে কত থাকবে বলতো, তোমার 300টা দাগ থাকবে। এই যে তোমার 300 আছে না, এই 300 হচ্ছে তোমার কি বলতো, এই 300 হচ্ছে তোমার ডি বা হচ্ছে গ্রেটিং ধ্রুবক। এই 300 হচ্ছে তোমার ডি বা গ্রেটিং ধ্রুবক। কথা বুঝতে পারছো? হোপফুলি তোমার বোঝা উচিত যে আসলে এই জিনিসটা কি, এন্ড হোপফুলি তোমার এখানে আর অসুবিধা থাকার কথা না। ঠিক আছে, হোপফুলি তোমার এখানে অসুবিধা থাকার কথা না। এবং দেখো এখানে এন কি, এন হচ্ছে তোমার প্রতি মিটারে দাগ সংখ্যা, এই ফর্মুলাগুলো দিয়ে তুমি ম্যাথ করতে পারবা, অসুবিধা হওয়ার কথা না, অসুবিধা হবেও না। ঠিক আছে, অসুবিধা হবে না। আমি তোমাকে ম্যাথ করাবো একটা, যদি আমি সম্ভব হয়। যদিও এগুলো থিওরিটিক্যাল ক্লাস, তো থিওরিটিক্যাল ক্লাস তোমরা খুব ভালো মতো করে জানো যে হচ্ছে আমরা থিওরিটিক্যাল ক্লাসের মধ্যে কি করি না, আমরা থিওরিটিক্যাল ক্লাসের মধ্যে তোমার হচ্ছে ম্যাথ করে না। ঠিক আছে, তারপরে আমি তোমাদেরকে একটা ম্যাথ দেখানোর চেষ্টা করবো। দেখো এই ম্যাথটা তো বুঝতে পারছো নাকি, যে তোমার যদি 5 মিটারে এতগুলো দাগ দেওয়া থাকে, তাহলে গ্রেটিং ধ্রুবক কত হবে বলতো, প্রতি মিটারে দাগ সংখ্যা হবে। গ্রেটিং ধ্রুবক মানে এই এন এর ভ্যালু কি হবে বলতো, সরি এখানে একটা ভুল লিখছি, এখানে তোমার হচ্ছে এটা কি, এই 300 কি পেলা জানো, এই 300 পেলা হচ্ছে তুমি এন এর ভ্যালু, এই 300 কি বলতো, এন এর ভ্যালু। তাহলে গ্রেটিং ধ্রুবকটা কত হবে, 1 বাই এন। 1 বাই এন মানে কত, 1/300, এটাই হবে তোমার গ্রেটিং ধ্রুবক। বুঝতে পারছো? এটি কি বলতো, এটি হচ্ছে তোমার গ্রেটিং ধ্রুবক। কথা বোঝা গেছে? এটি হচ্ছে তোমার গ্রেটিং ধ্রুবক। এই যে এবার হইছে ম্যাথটা। তার মানে দেখো এই ম্যাথটা কিভাবে করলাম একটু ভালো মতো করে দেখার চেষ্টা করো। এখানে তোমার কি বলা হয়েছে, 5 মিটারে 1500টা দাগ থাকলে গ্রেটিং ধ্রুবক কত হবে। 5 মিটারে 1500টা দাগ থাকলে গ্রেটিং ধ্রুবক কত হবে। আমি জানি এন মানে কি, এন মানে হচ্ছে প্রতি মিটারে দাগ সংখ্যা। তার মানে আমার হচ্ছে 5 মিটারে দাগ থাকে 1500টা, তাহলে 1 মিটারে কতগুলো থাকবে, 300টা। এই 300টা হচ্ছে তোমার এন এর মান। এই 300টা কি বলতো, এন এর মান। সরি যদি আমার সাইড মানে আমার ব্যাকগ্রাউন্ড থেকে কোনো সাইড নয়েজ আসে, সেজন্য আমি সরি বা দুঃখিত, একটু ইগনোর করিও। বাট হচ্ছে তারপরে একটু বোঝার চেষ্টা করো। তার মানে দেখো এখানে প্রতি মিটারে দাগ সংখ্যা বলতে কি বোঝাচ্ছি বলতো, প্রতি মিটারে দাগ সংখ্যা বলতে বোঝাচ্ছি যে তোমার এখানে দেখো 1500টা দাগের মানে 1500কে তুমি যদি 5 দ্বারা ভাগ করো, অর্থাৎ 5 মিটারে তোমার 1500টা দাগ আছে, তাহলে 1 মিটারে কতগুলো থাকবে, 300টা দাগ থাকবে। এই 300টা দাগকে আমি বলবো এন, এবং এই এনটা ব্যবহার করে আমি কি বের করতে পারবো বলতো, গ্রেটিং ধ্রুবকটা বের করতে পারবো, এবং গ্রেটিং ধ্রুবকটা হবে 1/300। কথা বুঝতে পারছো? এই 1/300 কি, 1/300 হচ্ছে তোমার গ্রেটিং ধ্রুবক। কথা বুঝে গেছে না? এই তো, তার মানে দেখো এটাই হচ্ছে আমার আলটিমেটলি তোমার ম্যাথগুলোর ফর্মুলা। ঠিক আছে।
আছে, এটাই হচ্ছে আমার কি বলতো ম্যাথগুলো ফর্মুলা। দেখো আমাদের অপবর্তনও শেষ, দেখো আমাদের কি শেষ বলতো, আমাদের অপবর্তনও শেষ। এবং দেখো আমরা অপবর্তনের মধ্যে অনেকগুলো ফর্মুলা শিখছি, এই ফর্মুলাগুলো একটু লিখে দেই। দেখো আমরা বিশেষ করে তোমার হচ্ছে গ্রেটিং পেপার ধ্রুবকগুলো বের করার সময় বা গ্রেটিং পেপারে যে অপবর্তনটা হয়েছে সেইটা করার সময় আমরা অনেকগুলো ফর্মুলা শিখলাম, সেই ফর্মুলাগুলো একটু লিখে দিই। দেখো ডি সাইন থিটা ইকুয়ালস টু আমরা শিখলাম কি বলতো এন এন ল্যামডা, তাই না? ডি সাইন থিটা ইকুয়ালস টু আমরা কি শিখলাম বলতো, ডি সাইন ইকুয়ালস টু আমরা শিখলাম হচ্ছে এন ল্যামডা, কি শিখলাম বলতো এন ল্যামডা শিখলাম। আবার দেখো আমরা শিখলাম কি বলতো ডি সাইন থিটা সমান সমান আমরা কি শিখলাম বলতো 2n+1 ল্যামডা বাই 2। এবং দেখো আমরা আরো ফর্মুলা শিখছি ডি ইকুয়ালস টু হচ্ছে এ প্লাস বি, এবং আমরা শিখলাম কি বলতো ডি ইকুয়ালস টু 1/n। এই যে চারটা ফর্মুলা, এই চারটা ফর্মুলা তোমাদেরকে মনে রাখতে হবে। কিসের জন্য বলতো, তোমাদেরকে যদি কখনো গ্রেটিং পেপার অপবর্তন দিয়ে ম্যাথ দেয় তাহলে তোমাকে এই চারটা ফর্মুলা ইউজ করে ম্যাথগুলো করতে হবে। আর দেখো আর যদি তোমাকে বলে যে ফর্নহপার একবর্তন, ফর্নহপার বা একক চির অপবর্তন, তাহলে হচ্ছে বা ফর্নহপার অপবর্তন, তাহলে তোমাকে এই ফর্মুলাগুলো ইউজ করতে হবে, এই যে এই ফর্মুলাগুলো ইউজ করতে হবে, বুঝতে পারছো? অর্থাৎ এই ফর্মুলাগুলো ইউজ করতে হবে, এই ফর্মুলাগুলো ইউজ করে তুমি হচ্ছে ম্যাথগুলো করতে পারবা। দুই ক্ষেত্রে থিটা মানে কি বলতো, দুই ক্ষেত্রে থিটা মানে হচ্ছে তোমার কি বলো, দুই ক্ষেত্রে থিটা মানে হচ্ছে তোমার অপবর্তন কোণ, দুই ক্ষেত্রে থিটা মানে হচ্ছে তোমার অপবর্তন কোণ। আর অপবর্তন কাকে বলে এই জিনিসটা তুমি যদি এই ফিল করতে চাও বা পড়তে চাও, আমি তোমাকে সেটা একটু দেখাই দিতে পারবো, অসুবিধা নাই। আমরা অপবর্তন কাকে বলে সেটাও পড়বো, কোনো ব্যাপার না। দেখো হোপফুলি তুমি এই ব্যাপারগুলো বুঝতে পারছো, ঠিক আছে? এখন দেখো আমি যদি তোমাকে একটু অপবর্তন নিয়ে কথা বলি তাহলে তোমার অপবর্তনটা বুঝতে সুবিধা হবে, একটু বুঝতে সুবিধা হবে। আমার আমার এখানে আজকে স্লাইডের মধ্যে তোমার হচ্ছে অপবর্তনের সংজ্ঞাটা দেয়া নাই, আমি সংজ্ঞাটা বলতেছি, অসুবিধা নেই, দাঁড়াও একটু। দেখো অপবর্তন জিনিসটা কি জানো, অপবর্তন জিনিসটা হচ্ছে তোমার আলোর বেঁকে যাওয়ার ঘটনা, বুঝতে পারছো? আলোর বেঁকে যাওয়ার ঘটনা। দেখো দেখো এখানে তোমার অপবর্তনের যে সংজ্ঞাটা তোমাদের সামটাইমস কোশ্চেনের মধ্যে চলে আসবে, এবং বলা হবে যে অপবর্তন কাকে বলে, ঠিক আছে? অপবর্তন কাকে বলে এটা তোমাকে বলা হবে, ঠিক আছে? অপবর্তন কাকে বলে এটা তোমাদেরকে ক নাম্বারে বলবে, 1 মার্কের জন্য আসবে যে অপবর্তন কাকে বলে। তো এই সংজ্ঞাটা কিভাবে দিবা, আমি সেই সংজ্ঞাটা একটু বলে দিই, ঠিক আছে? দাঁড়াও একটু ওয়েট। দেখো কোনো প্রতিবন্ধকের কিনারা বা ধার ঘেঁষে বা সরু চিরের মধ্য দিয়ে যাওয়ার সময় জ্যামিতিক ছায়া অঞ্চলের মধ্যে আলোর বেঁকে যাওয়ার ঘটনাকে অপবর্তন বলে, বুঝতে পারছো? আমি যদি তোমাকে এখানে একটু লিখে দিই তাহলে সুবিধা হবে। দেখো অপবর্তন কি, অপবর্তনের সংজ্ঞাটা একটু লিখে নাও, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। কোনো প্রতিবন্ধকের কিনারা বা ধার ঘেঁষে বা সরু চিরের মধ্য দিয়ে এখানে আরেকটা জিনিস অ্যাড করে নাও, এখানে দেওয়া যে আলো কোনো প্রতিবন্ধকের কিনারা বা ধার ঘেঁষে সরু ছিদ্র পথের মধ্য দিয়ে যাওয়ার সময় জ্যামিতিক ছায়া অঞ্চলের মধ্যে আলোর বেঁকে যাওয়ার ঘটনাকে অপবর্তন বলে। দেখো আমি জানি তোমরা ব্যাপারটা এখন হালকা হালকা বুঝতে পারতেছো, বাট আমি তোমাদেরকে বুঝাই দিই। দেখো তোমরা যখন অপবর্তনের দুইটা পদ্ধতি দেখছিলা, প্রথমটা হচ্ছে কি বলতো একক চির অপবর্তন, এবং পরেরটা দেখলা গ্রেটিং পেপার অপবর্তন। দেখো একক চির অপবর্তন দেখার সময় আমি তোমাকে এখানে একটা সুন্দর উদাহরণ দিছিলাম, আমি সেখানে চলে যাই। দেখো আমি যখন তোমাকে একক চির অপবর্তনটা করাচ্ছিলাম তখন আমি সেখানে তোমাকে একটা সুন্দর উদাহরণ দিছিলাম। দেখো এখানে একটু ভালো মতো করে খেয়াল করো। দেখো এখানে তোমার কি, এটা কি, এগুলো হচ্ছে তোমার
সরি দাঁড়াও একটু ওয়েট, আমি লেজার পয়েন্টারটা ইউজ করি। দেখো এগুলো কি, এগুলো হচ্ছে আমার উৎস, তাই না? উৎস থেকে দেখো আলোগুলো তোমার বেঁকে গিয়ে তোমার একটা একটা বিন্দুর উপর পড়তেছে। দাঁড়াও আমি জিনিসটা তোমাকে একটু ড্র করেই দেখাই। আলো কি করে বলো তো, আলো বেঁকে যায়। এই আলো কি করে বলো তো, আলো বেঁকে যায়। চলো আমরা এই ঘটনাটা একটু দেখার চেষ্টা করি। দেখো 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 এখানে কি, এটা হচ্ছে তোমার একটা চির। এটা কি বলতো, এটা হচ্ছে তোমার একটা চির। এবং এগুলো কি, এগুলো হচ্ছে তোমার আলোর সোর্স। এগুলো কি বলতো, এগুলো হচ্ছে তোমার আলোর সোর্স। তার মানে এই সোর্স গুলো কি জানো, এই সোর্স গুলো মূলত তোমার আলো থেকেই আসে। এই সোর্স গুলো কোথা থেকে আসে বলতো, আলো থেকেই আসে। ঠিক আছে, মনে করো এখানে তোমার সামনে একটা মোমবাতি দেওয়া আছে। তো এই মোমবাতি গুলো থেকে তোমার কি হবে বলতো, আলোগুলো এই সোর্সে গিয়ে পড়বে। আলোগুলো এই সোর্সে গিয়ে পড়বে। ঠিক আছে, আলোগুলো এই সোর্সে গিয়ে পড়বে। এবং তোমার সামনে যদি কোনো একটা পর্দা থাকে, তাহলে দেখা যাবে কি জানো, তাহলে দেখা যাবে যে কোনো একটা বিন্দুতে তোমার এই সোর্স থেকে আলোগুলো বেঁকে গিয়ে পড়তেছে। কোনো একটা বিন্দুতে তোমার সোর্স থেকে আলোগুলো বেঁকে গিয়ে পড়তেছে। ঠিক আছে, কোনো একটা বিন্দুতে সোর্স থেকে আলোগুলো বেঁকে গিয়ে পড়তেছে। দেখো তো, তোমার আলোগুলো উৎস থেকে তোমার ডিরেক্টলি ঢুকতেছে, কিন্তু কিছুক্ষণ পর দেখো তারা একটা থিটা কোণে বেঁকে যাচ্ছে। তারা থিটা কোণে বেঁকে যাচ্ছে। এই যে ঘটনাটা ঘটতেছে, এটিকে বলা হয় তোমার অপবর্তন। এটিকে তোমার কি বলা হয় বলতো, অপবর্তন। তার মানে দেখো, কোনো সুসংগত উৎস থেকে আলোগুলো তোমার সোজাসুজি ভাবেই কিন্তু সোর্সগুলোর মধ্যে আসতেছে। এবং সোর্সগুলো থেকে তোমার দেখো উপরিপাতন নীতি হওয়ার কারণে বা অতিরিক্ত উপরিপাতন হওয়ার কারণে আলোগুলো বেঁকে গিয়ে কোনো একটা বিন্দুর মধ্যে পড়তেছে এবং সেখানে তোমার একটা ব্যান্ড তৈরি করতেছে। সেখানে একটা তোমার ব্যান্ড তৈরি করতেছে বা সেখানে তোমার একটা প্যাটার্ন তৈরি করতেছে। এবং এই প্যাটার্নটাই হচ্ছে তোমার কি বলতো, এই প্যাটার্নটাকে আমরা কি বলি, এই বাংলায় বলি পট্টি, অথবা এটাকে আমরা বলি কি বলতো, চরম বিন্দু বা মানে অবম বিন্দু, তাই না? আমরা এই জিনিসগুলো কিন্তু জানি, আমরা কিন্তু এই জিনিসগুলো জানি। তার মানে দেখো, এই যে তোমার থিটা কোণে যে আলোটা বেঁকে গেল, দেখো তুমি যদি এখানে একটা জিনিস ভালো মতো করে খেয়াল করো, তাহলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। দেখো তোমার উৎস থেকে তোমার আলোটা রিফ্লেক্স হওয়ার কথা ছিল এই দিক বরাবর, তাই না? এদিক বরাবর রিফ্লেক্স হওয়ার কথা ছিল, কিন্তু আলোটা দেখো তো কোন দিক বরাবর রিফ্লেক্স হয়েছে। তো আলোটা রিফ্লেক্স হয়েছে কিন্তু দেখো তোমার এই এই হোয়াইট হোয়াইট লাইনগুলো বরাবর, তাই না? তার মানে দেখো, তুমি বুঝতে পারতেছো আলোটা কিছু পরিমাণ বেঁকে গেছে। এই যে বেঁকে গেল না, এই ঘটনাটা কি তোমার বলা হচ্ছে অপবর্তন। বুঝতে পারছো? এই ঘটনাটা কি তোমার কি বলতেছে বলো তো, অপবর্তন। এটা ছিল তোমার একক চির অপবর্তন বা ফ্রনহোফার অপবর্তন। আরো একটা অপবর্তন ছিল গ্রেটিং পেপার। ঠিক আছে, দেখবা যে তুমি গ্রেটিং পেপারের মধ্যেও এই একই জিনিসটা দেখা যায়। যে মনে করো তোমার একটা হচ্ছে স্বচ্ছ অংশ আর একটা তোমার হচ্ছে অস্বচ্ছ অংশ, এবং সোর্স আছে একটা তোমার আলোর সোর্স আছে। এই সোর্স থেকে আলোগুলো তোমার ডিরেক্টলি এসে পড়ে এবং দেখো, যখন তোমার এই অস্বচ্ছ অংশের উপরে এসে পড়ে, তখন কিন্তু আলো বের হইতে পারে না। আলো কিন্তু তোমার বের হইতে পারে না। এই অস্বচ্ছ অংশটা কি করে নেয় বলতো, আলোটাকে শুষে ফেলে। আলোটাকে কি করে বলতো, শুষে ফেলে। কিন্তু দেখো তোমার হচ্ছে এই যে মানে স্বচ্ছ যে অংশটা আছে, সে কি করে জানো, সে হচ্ছে তোমাকে আলোটাকে বাঁকা করে বাঁকা করে ছেড়ে দেয়। সে আসলে আলোটাকে কি করে বলতো, বাঁকা করে ছেড়ে দেয় এবং একটা নির্দিষ্ট কোণে বাঁকা করে দেয়। একটা নির্দিষ্ট কোণে আলোটাকে বাঁকা করে প্রতিফলিত করে। একটা নির্দিষ্ট কোণে বাঁকা করে আলোটাকে প্রতিফলিত করে। এই যে তোমার কোণটা, এই কোণটাকে তোমার বলা হয় কি বলতো, এই কোণটাকে তোমার বলা হয় অপবর্তন কোণ, বা তোমার হচ্ছে বা এই প্রক্রিয়াটাকে তোমার বলা হয় কি বলতো, অপবর্তন। কথা বুঝতে পারছো? তো তার মানে দেখো, অপবর্তন জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার, যে আলো কোনো প্রতিবন্ধকের কিনারা বা ধারে ঘেঁষে বা সরু চিরের মধ্য দিয়ে যাওয়ার সময় জ্যামিতিক ছায়া অঞ্চলের মধ্যে আলোর বেঁকে যাওয়ার যে ঘটনাটা ঘটে, এটিকে আমরা কি বলি বলতো, এটিকে আমরা বলি হচ্ছে তোমার আলোর অপবর্তন। ওকে, ক্লিয়ার? দেখো ফর্মুলাগুলো দেখাই দিছি, এন্ড এভরিথিং তোমাদের কাছে আপাতত ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এখানে আর অন্য আমি কোনো কিছু দেখতেছি না, যে জিনিসটা তোমরা পড়ো নাই বা জানো না। বুঝতে পারছো? এখন দেখো এখানে আমার এই আলোর অপবর্তন বলো কিংবা হচ্ছে তোমার ব্যতিচার বলো, তোমার এই দুটো টপিক থেকে তো তোমার সিকিউ আসবে। তবে আরো কয়েকটা জিনিসপাতি আমাদের জানা দরকার। মোদ্দা কথা, আরো দুটো ফর্মুলা আমাদেরকে শেখা উচিত, যে দুটো ফর্মুলা আমাদেরকে দরকার হবে। কোথায় দরকার হবে জানো? সিকিউ সলভ করতে একটা ফর্মুলা দরকার হবে এবং আরেকটা তোমার এমসিকিউ সলভ করতে দরকার হবে। ঠিক আছে, তো আমরা দেখো দশা পার্থক্য এবং পদ পার্থক্যের মধ্যে একটা সম্পর্ক দেখবো। দশা পার্থক্য দশা ও পদ পার্থক্যের মধ্যে একটা তোমার সম্পর্ক দেখবো। পদ পার্থক্যের মধ্যে সম্পর্ক, দশা এবং পদ পার্থক্যর মধ্যে সম্পর্ক। ঠিক আছে, সম্পর্ক। এই দশা পার্থক্য এবং পদ পার্থক্য, দশা জিনিসটা কি এবং পদ জিনিসটা কি, এই জিনিসটা যদি একটু হালকা করে আইডিয়া দিই, তাহলে হয়তো তুমি বুঝতে পারবা। এটা মনে করো আমি একটা মনে করো সাইনের গ্রাফ আর্ট করতেছি। কি আর্ট করতেছি বলতো? একটা সাইনের গ্রাফ আর্ট করতেছি। ঠিক আছে, একটা সাইনের গ্রাফ আর্ট করতেছি। ঠিক আছে, এই সাইনের গ্রাফগুলো যে আর্ট করলাম না, এই সাইনের যে গ্রাফগুলো আর্ট করলাম না, এখানে তোমার একটা দশা পার্থক্য আছে এবং একটা পদ পার্থক্য আছে। দেখো, তুমি সাইনের গ্রাফগুলোর এই পয়েন্টগুলো লক্ষ্য করো। এই যে পয়েন্টগুলো আমি দিলাম, এই পয়েন্টগুলো লক্ষ্য করো। দেখো এই পয়েন্টটা কত বলতো, এই পয়েন্টটা কত? দেখো সাইনের সর্বোচ্চ মান কত? সর্বোচ্চ মান হচ্ছে তোমার 1। এবং সর্বনিম্ন মান কত? সর্বনিম্ন মান হচ্ছে তোমার -1, তাই না? এবং এটা তো তোমার 0, তাই না? এটা হচ্ছে তোমার 0। তার মানে দেখো, এটা হচ্ছে তোমার কি জানো, 0 থেকে এটা তোমার হচ্ছে, দাঁড়াও, 0 থেকে
এই যে এই অংশটা দেখতেছো, এই অংশটা হবে তোমার পাই বাই টু। বুঝতে পারছো এটা কি? এটা হচ্ছে তোমার পাই বাই টু। এবং এটা কি বলতো? এটা হবে তোমার পাই। এটা কি হবে বলতো? এটা হবে তোমার পাই। বুঝতে পারছো? বুঝতে পারছো? দেখো একটু ভালো মতো করে খেয়াল করো, এটা কি বলতো? এই অঞ্চলটুকু হবে তোমার হচ্ছে পাই। ঠিক আছে, একটু দাঁড়াও, জাস্ট 1 সেকেন্ড। একটু জাস্ট আমার একটু সময় দাও, জাস্ট 1 সেকেন্ড। আমি তোমাকে বুঝাবো, অসুবিধা নেই। আমি তোমাকে বুঝাবো, কোনো ব্যাপার না। জাস্ট একটু আমাকে সময় দাও। হ্যাঁ, দেখো এটা হচ্ছে তোমার পাই। ঠিক আছে, এটা হচ্ছে তোমার পাই। আবার দেখো একটু ভালো মতো করে খেয়াল করো। আবার একটু ভালো মতো করে খেয়াল করো। এই যে তোমার, একটু দাঁড়াও, এই যে তোমার এখান থেকে শুরু করে এই যে পয়েন্টটুকু, এই যে পয়েন্টটুকু, দাঁড়াও আমি এটাকে আরেকটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি। অন্য একটা কালার দিয়ে। এই যে তোমার এই পয়েন্ট থেকে তোমার এই পয়েন্টটুকু, অর্থাৎ এই যে এই অংশটুকুকে যদি আমি কেটে আনি, তাহলে আমার জিনিসটা দেখতে কিরকম হবে বলো তো? জিনিসটা আমার দেখতে হবে এরকম না? দেখো তো এই জিনিসটা আমার দেখতে হবে এরকম। এই যে এই অংশটুকু আমরা বলি হচ্ছে চূড়া। এবং এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি চূড়া বা খাত। ঠিক আছে, একটা চূড়া আর একটা খাত। এবং দেখো এই যে তোমার এখানে তোমার যে কণাটা থাকে না, তার হচ্ছে দশাটা সর্বোচ্চ হয়। তার দশাটা কি হয় বলতো? তার দশাটা সর্বোচ্চ হয়। যাই হোক, আমাদের ওগুলো কথা না। এই যে এখানে তোমার দেখো একটা শীর্ষবিন্দু আছে এবং একটা তোমার পাদবিন্দু আছে। এখানে দেখো একটা শীর্ষবিন্দু আছে এবং একটা পাদবিন্দু আছে। তার মানে এটাকে আমরা বলতে পারবো একটা ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য। এটাকে আমরা কি বলতে পারবো বলতো? এটাকে আমরা বলতে পারবো ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য। এটাকে কি বলতে পারবো বলতো? ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, তার মানে দেখো এই ল্যামডাটাকে বলা হবে তোমার পথ, আর এই যে তোমার পাই বাই টু আছে বা পাই আছে, এগুলোকে তোমার বলা হবে দশা। বুঝতে পারছো কথাটা? তার মানে দেখো, দশা থেকে তোমার পথ পার্থক্য বের করার একটা ফর্মুলা আছে। আবার পথ পার্থক্য থেকে তুমি দশা পার্থক্য ওই ফর্মুলাটা দিয়ে বের করতে পারবা। দেখো ফর্মুলাটা হচ্ছে এরকম: দশা পার্থক্য সমান সমান দশা পার্থক্য দশা পার্থক্য দশা পার্থক্যকে তোমার কিন্তু ডেল দিয়ে প্রকাশ করে। ঠিক আছে, দশা পার্থক্য তোমার ডেল দিয়ে প্রকাশ করে। এই দশা পার্থক্য সমান সমান তুমি লিখতে পারবা 2 পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। পথ পার্থক্যকে তোমার হচ্ছে এক্স দিয়ে প্রকাশ করে। কি দিয়ে প্রকাশ করে বলতো? এক্স দিয়ে প্রকাশ করে। এই ফর্মুলাটা তোমার কাজে লাগবে এমসিকিউ এর জন্য। এই ফর্মুলাটা তোমার কোথায় কাজে লাগবে বলতো? এমসিকিউ এর জন্য। জাস্ট ফর্মুলাটা মনে রাখবা, তাহলেই হবে। তোমার ধুপধাপ, তোমার আর বইটা খোলারও দরকার নেই। তুমি ধুপধাপ এখন সিকিউ গুলো সলভ করতে শুরু করে দাও, এমসিকিউ গুলো সলভ করতে শুরু করে দাও, তাহলেই তোমার চ্যাপ্টারটা প্রিপারেশন হয়ে যাবে। ওকে, আমি যে থিওরিগুলো দিয়ে দিছি এগুলো মোর দেন এনাফ। এবং আমি তোমাকে বলে দিছি যে তোমরা আসলে কিভাবে প্রিপারেশনটা নিবা বা কিভাবে এখন চ্যাপ্টারটাকে ক্লোজ করবা, সেই সম্পর্কে আমি কিন্তু অলরেডি তোমাদেরকে আইডিয়া দিয়ে দিছি। ঠিক আছে, তার মানে দেখো দশা পার্থক্য এবং পথ পার্থক্যের মধ্যে যে ফর্মুলাটা ছিল, এটা বুঝতে পারছো না? ওকে, খুব ভালো কথা। এরপরে দেখো লাস্ট টপিক, যেটা হচ্ছে আমার প্রতিসারাঙ্ক। ঠিক আছে, এই জিনিসটা আমাদের সামটাইমস ম্যাথের একটা খুব ছোট্ট অংশে হেল্প করবে। প্রতিসারাঙ্ক সামটাইমস আমাদের সিস্টেমগুলোকে না টিচারগুলো কি করে জানো? একটা একটা মাধ্যম থেকে অন্য একটা মাধ্যমে নিয়ে যায়। আমাদের সিস্টেমগুলোকে কি করে বলতো? একটা মাধ্যম থেকে অন্য একটা মাধ্যমে নিয়ে যায়। তখন আসলে আমাদেরকে ওই মাধ্যমের প্রতিসারাঙ্কটা দেয়া থাকে এবং সেখান থেকেই হচ্ছে আমাদেরকে ক্যালকুলেশনগুলোকে আগানো লাগে। তো এই জন্য প্রতিসারাঙ্ক টপিকটা নিয়ে যদি একটু জাস্ট বলে দিই, তাহলে আর তোমার অসুবিধা হবে না। ঠিক আছে, জাস্ট একটু আমি বলে দেবো এই জিনিসটা কি। এটা আমি তোমাকে বুঝাইতে পারবো না ইন ডিটেলস, যেহেতু ওয়ান শট ক্লাস। দেখো আমি জাস্ট বলে দিচ্ছি। এই জিনিসটা খাতার মধ্যে তুলো, আমি লিখে দিচ্ছি। এই জিনিসটা একটু লিখে রাখবা। প্রতিসারাঙ্ককে এই চিহ্নটা দিয়ে প্রকাশ করে। ঠিক আছে, দেখো এটাকে বলে তোমার মিউ। এটাকে কি বলে বলতো? এটাকে তোমার বলে হচ্ছে মিউ। ঠিক আছে, তার মানে দেখো এ মিউ বি, এটাকে বলা হবে তোমার কি বলতো? এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসারাঙ্ক। এ হচ্ছে তোমার একটা মাধ্যম, বি হচ্ছে একটা মাধ্যম। তাহলে এ মাধ্যমের সাপেক্ষে যদি বি মাধ্যমের প্রতিসারাঙ্কটা দেওয়া থাকে, তাহলে তুমি এভাবে বলতে পারবা। ঠিক আছে, এভাবে বলতে পারবা। এবং দেখো তুমি চাইলে এটাকে এইভাবেও লিখতে পারো। একটু জাস্ট ওয়েট, আমি তোমাকে একটু লিখে দেখাই। এই জিনিসটাকে তুমি চাইলে এইভাবেও লিখতে পারো যে দেখো এ মিউ বি ইকুয়ালস টু কি বলতো? সি এ ডিভাইডেড বাই সিবি। ঠিক আছে, সি এ মানে কি জানো? সি এ মানে হচ্ছে তোমার এ মাধ্যমের আলোর বেগ। আর সিবি মানে কি বলতো? সিবি মানে হচ্ছে তোমার বি মাধ্যমে আলোর বেগ। ঠিক আছে, বি মাধ্যমে কি বলতো? বি মাধ্যমে তোমার হচ্ছে আলোর বেগ। ওকে,
কথা বুঝতে পারছো? কথা বুঝতে পারছো? একটু ভালো মতো কেয়ারফুলি জিনিসগুলো হ্যান্ডেল করবে, একটু ভালো মতো এই জিনিসগুলো হ্যান্ডেল করবে, এদের কিন্তু কোনো একক নাই। আবার দেখো তুমি এটা সমান সমান আরো একটা জিনিস লিখতে পারবা, এ মিউ বি সমান সমান তুমি আরেকটা জিনিস লিখতে পারবা, সেটা হচ্ছে তোমার আলফা এ ডিভাইডেড বাই কি বলতো আলফা বি, সরি ল্যামডা এ সমান সমান ল্যামডা বি। এখানে ল্যামডা এ কি বলতো, ল্যামডা এ হচ্ছে তোমার এ মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য, এবং ল্যামডা বি কি বলতো, ল্যামডা বি হচ্ছে তোমার বি মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, বুঝতে পারছো? বুঝতে পারছো? এখন চলো আমরা একটা জাস্ট ফর্মুলা দেখবো, অল্প একটু ফর্মুলা দেখবো, তাহলেই হয়ে যাবে। অল্প একটু ফর্মুলা দেখলেই আই গেস তোমার এই টপিকটা নিয়ে আর কোনো প্যারা খাওয়ার দরকার নাই, আর কোনো প্যারা খাওয়ার দরকার নেই। জাস্ট 1 সেকেন্ড, আমি তোমাকে জাস্ট এই মানে তোমার প্রতিসারাঙ্ক রিলেটেড একটা জাস্ট ম্যাথ দেখাবো, তাহলেই হয়ে যাবে। জাস্ট আমাকে 1 সেকেন্ড সময় দাও। আমাদের টিচার কি করবে, সামটাইমস সিস্টেমগুলোকে আমাদের হচ্ছে তোমার পানির নিচে নিয়ে যাবে। আমাদের সিস্টেমগুলো বাইরে থাকবে, তো সেই সিস্টেমটাকে তোমার পানির নিচে নিয়ে যাবে, এবং তোমার পানির তোমার প্রতিসারাঙ্কর মানটা তোমার দেয়া থাকবে, এবং সেইটা ব্যবহার করে তোমাকে আসলে কি করতে হবে, ম্যাথগুলোকে কভার করতে হবে, বা ম্যাথগুলোকে তোমার সলভ করতে হবে। বুঝতে পারছো? তার মানে দেখো টিচারের কাজ কি হবে, টিচারের কাজ হবে তোমাকে হচ্ছে মানে উনি কি করবে, উনি হচ্ছে তোমাকে সিস্টেমটাকে অন্য একটা মাধ্যমে নিয়ে যাবে। দেখো ঢাকা বোর্ড 21 সালের কোশ্চেনটা তোমরা যদি একটু দেখো তাহলে বুঝতে পারবা। ঢাকা বোর্ড 21 সালের কোশ্চেনটার মধ্যে তোমার হচ্ছে বায়ু মাধ্যম থেকে পানি মাধ্যমের মধ্যে নিয়ে যাওয়া হয়েছিল, এবং তার ফলে তোমার হচ্ছে কিভাবে ম্যাথটা করতে হবে সেটা তুমি এখানে দেখলেই বুঝতে পারবা। অথবা তুমি দিনাজপুর বোর্ড 22 সালের কোশ্চেনটা যদি দেখো, সেখানেও তোমার দেওয়া ছিল যে হচ্ছে তোমার প্রতিসারাঙ্কের মান দেওয়া ছিল, এবং তোমাকে ডোরার প্রস্থ বের করতে বলছিল। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারতেছো? তো এই ধরনের ম্যাথগুলো করার জন্য তোমাকে অবশ্যই এই দুটো ফর্মুলার সাহায্য নিতে হবে। ঠিক আছে, এই দুটো ফর্মুলা তোমাকে কি করতে হবে বলতো, সাহায্য নিতে হবে। তোমরা একটু ম্যাথগুলো নিজে থেকেই করে নিও, এই ম্যাথগুলো তুলতে গেলে অনেক সময় চলে যাবে। তার থেকে তোমাদেরকে হোমওয়ার্ক থাকবে, তোমরা হচ্ছে এই ম্যাথগুলো কি করবে বলতো, ম্যাথগুলো এখন তোমরা প্র্যাকটিস করবা নিজেরাই, প্র্যাকটিস করে তারপরে তোমরা আইডেন্টিফাই করবা তোমাদের কোথাও অসুবিধা হচ্ছে কিনা। বুঝতে পারছো? যেহেতু তোমার এটা একটা থিওরিটিক্যাল ক্লাস, এখানে ম্যাথ আমি দেখাচ্ছি না, আমি তোমাদের ম্যাথের জন্য আলাদা করে ভেবে রাখছি, তোমাদের জন্য সিকিউ এবং এমসিকিউ ক্লাস আমি লঞ্চ করার চেষ্টা করব। অসুবিধা নাই, এই চ্যাপ্টারটার কিন্তু তোমার থিওরিটিক্যাল পার্টটা শেষ। বুঝতে পারছো? থিওরিটিক্যাল যে ওয়ান শট পার্টটা ছিল, এই থিওরিটিক্যাল ওয়ান শট পার্টটা কিন্তু শেষ। থিওরিটিক্যাল ওয়ান শট কিন্তু ডান। ঠিক আছে, থিওরিটিক্যাল ওয়ান শট ডান। এবং হচ্ছে আমাদের এখানকার সিকিউ গুলো আমরা হচ্ছে অন্য একটা ক্লাসের মধ্যে সলভ করার চেষ্টা করব। আমি তোমাদের জন্য অনেকগুলো সিকিউ পিক করে নিয়ে আসবো, যে সিকিউ গুলো আমার মনে হবে যে এগুলো করলে তোমার হচ্ছে অনেক হেল্প হবে সামনে, আমি ওই সিকিউ গুলো করে দিব। অ্যান্ড হচ্ছে তোমার এমসিকিউ গুলো লঞ্চ করার চেষ্টা করতেছি, তবে একটা মানুষ তো একটু সময় লাগতেছে। আমি জানি তোমাদের পরীক্ষা সামনে, অ্যান্ড আমি এটাও জানি যে তোমাদের জন্য অনেক তাড়াতাড়ি করে করতে হবে, বাট আমি চেষ্টা করব তোমাদের জন্য ওটা নিয়ে আসার। না হলে তোমরা হচ্ছে নিজে থেকে একটু প্র্যাকটিস করো, অ্যান্ড তোমাদের যদি অনেক বেশি অসুবিধা হয় তাহলে দেখবা যে হচ্ছে তোমার ইউটিউবের মধ্যে অনেক ভাইয়া আপুরা অলরেডি তোমার সিকিউ সলভ এবং এমসিকিউ সলভের ক্লাস দিয়ে রাখছে। তোমরা আমার কাছে থিওরিটিক্যাল পার্টটা কমপ্লিট করে তুমি তারপরে জাস্ট ওই সিকিউ ক্লাসটা অথবা এমসিকিউ ক্লাসটা দেখে দেখে এমসিকিউ এবং সিকিউ গুলো প্র্যাকটিস করতে পারো, যদি তুমি একা একা প্র্যাকটিস করতে না চাও তবে। আর যদি তুমি চাও যে না ভাই আমি একা একা করবো, তাহলে তো হয়ে গেল। আর যারা একবার করে চ্যাপ্টারটাকে পড়ে আসো তাদের কিন্তু খুব সুন্দর একটা রিভাইজ হয়ে গেছে। চ্যাপ্টারটা দেখো, তাদের কিন্তু খুব সুন্দর মতো করে একটা রিভাইজ হয়ে গেছে। তার মানে দেখো এই চ্যাপ্টারটা সবচেয়ে বেশি উপকৃত হলো কারা, যারা হচ্ছে একবার করে চ্যাপ্টারটা পড়ছে আগে। আর তারপরে কারা উপকৃত হলো, যারা হচ্ছে মনে করো কখনো পড়ে নাই, তবে এই চ্যাপ্টার থেকে একটা সিকিউ বা এমসিকিউ গুলো অ্যান্সার করে আসতে চায়। হোপফুলি আমি তোমাদেরকে বুঝাতে পারছি, অ্যান্ড তোমরাও বুঝতে পারছো। জাস্ট এই ফর্মুলাগুলোকে একটু রিকল করে দিলাম, অ্যান্ড তোমাদের হাতের মধ্যে আবারও একটু জাস্ট তোমাদের মাইন্ডের মধ্যে জাস্ট একটু রিমাইন্ড করে দিলাম, অ্যান্ড দ্যাটস অল। অ্যান্ড আশা করতেছি তোমরা এই থেকে উপকৃত হবে। আর আর তোমাদের সবার কাছে আমার একটা আবদার থাকবে যে তোমরা হচ্ছে আমার নেক্সট স্টপ ইউনিভার্সিটি গ্রুপটাতে জয়েন করবে, এবং এই গ্রুপের লিঙ্ক হচ্ছে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সাথে তুমি হচ্ছে আমার এই চ্যানেলের বায়োর মধ্যেও পেয়ে যাবা, অথবা তুমি যদি ফেসবুকে গিয়ে সার্চ করো তাহলেই তুমি এই গ্রুপটা পেয়ে যাবা। ঠিক আছে, ঠিক আছে। তো তোমাদের সবার জন্য শুভকামনা রইলো।